আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে এখানে নির্বাচনী পথসভায় যে কথাটা বলতে এসেছি সে বলতে আসার প্রেক্ষিতে দাঁড়িয়ে বলি যে আমাদের মাইক্রোফোনের আওয়াজ যেখানে যতদূর পৌঁছচ্ছে, তিনি সিপিএম হতে পারেন, তিনি তৃণমূল হতে পারেন, তিনি কোনো পার্টির ভোটার না হতে পারেন, সব তথ্য আপনাকে নমস্কার। দেখুন, এমন একটা সময় নির্বাচনটা হচ্ছে না, আমার বারবার করে একটা জিনিস মনে হচ্ছে, আমি পেশায় এবং আমার সঞ্চালক দাদা বলছিলেন যে আমি সাংবাদিক না, আমি সাংবাদিক আমি কথা বলতে ভালোবাসি, লিখতে ভালোবাসি। ঘরটা থেকে আনন্দবাজার পত্রিকায় 3 দশক চাকরি করেছি। আমার স্কুলের একদম শৈশব এই পাড়ায় শুরু হয়েছে। নির্দিষ্ট স্কুলের নাম বলছিলেন, খুব ছোটবেলা, একদম জীবনের প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম ব্যারাকপুরের এই অঞ্চলে। আমি শুধু আপনাদের কাছে বিনীতভাবে একটা কথা বলতে এসেছি, এই নির্বাচনটা কেন বিজেপির জেতা দরকার, এইটা একটু মন দিয়ে ভাববেন। যারা বিজেপিকে ভোট দেবেন না ভাবছেন, আমি তাদেরও বলছি। একটা রাজ্য চলছে, এখানে বহু, আমি আশেপাশে বহু মানুষের মানে আমাদের আওয়াজ বা শব্দ পৌঁছচ্ছে, যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, যারা স্কুলে যায়, এবং সেই বাচ্চাগুলো যখন বড় হন, আপনারা দেখেছেন এই রাস্তা দিয়ে একটা বাচ্চা যখন বড় হয়, আমার যখন 3 বছর 4 বছর বয়স, তখন আমি এই অঞ্চলে একটি স্কুলে আসতাম পড়াশোনা। আমি জানি না সে স্কুলটি এখন আছে কিনা। খুব শৈশব, আমাদের ছোটবেলায় 60-এর দশকের শেষে। আমার খালি মনে হয় যে বাচ্চাগুলো স্কুলে যায়, আমি যেতাম, আপনাদের বাচ্চাগুলো স্কুলে যায়। আচ্ছা, আপনি স্কুলে বাচ্চাটাকে ভর্তি করেন কেন? পড়াশোনা করানোর জন্য। একজন মা যখন বাচ্চাটাকে নিয়ে যান, দেখবেন পেছনে ব্যাগ ভর্তি বই, স্কুলে ঢুকিয়ে দেন, স্কুলে বাচ্চাটা পড়ে, ছুটি হোক 3টে হোক 4টে হোক, বাচ্চাটাকে নিয়ে দৌড়তে মা যান একটা প্রাইভেট টিউটারের কাছে। জান কিনা, যদি ভুল বলি বলবেন, আপনাদের সঙ্গে নিশ্চিত অভিজ্ঞতা আছে। সেই প্রাইভেট টিউশনে ঢুকিয়ে দেওয়ার পর সন্ধ্যাবেলা 6টা 6:30 সময় যে বাচ্চাটাকে টেনে তুলে নিয়ে আসা হয়, বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাচ্চাটা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে, মা রান্না বসান, তারপর ছেলেটাকে টানতে টানতে বা মেয়েটাকে টানতে টানতে উঠিয়ে বসিয়ে বলেন, এখনই তোকে পড়তে বসতে হবে। কেন বলেন? তোকে বড় হতে হবে, তোকে মুখ উজ্জ্বল করতে হবে, তোকে চাকরি করতে হবে, তোকে আমাদের দেখতে হবে। মার বুকের ভেতর, বাবার বুকের ভেতর তখন এই বোধটা কাজ করে যে বাচ্চাটাকে আমি কষ্ট করে, পরিশ্রম করে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে বড় করছি, সে একটা দিন আমার মুখ উজ্জ্বল করবে। হতে পারে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, কিংবা নিজের একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারে। এটা থাকে তো বাবা মার এক্সপেকটেশন। আপনি বলুন, আপনি তৃণমূল হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি সাধারণ মানুষ হতে পারেন। প্রত্যেকের মধ্যে প্রত্যাশা থাকে কিনা? আপনি যদি বলেন আমার প্রত্যাশা থাকে না, তাহলে আপনি অন্য গ্রহের মানুষ বলি ভাববো। কিন্তু এই প্রত্যাশা নিয়ে কিন্তু মানুষ বাচ্চাটাকে বড় করে। এই অঞ্চল দিয়েও বাচ্চাগুলোকে যখন বাবা মারা, প্রচুর স্কুল আছে গঙ্গাঘাটে এখন আশেপাশে, সেই স্কুলে যখন নিয়ে যান, তখন বাবা মার মধ্যে এই চেতনা কাজ করে। স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর মা তাকিয়ে দেখেন বাচ্চাটা ক্লাসরুম পর্যন্ত যাচ্ছে তো গেটের বাইরে থেকে, এবং তারপর ছুটির সময় এসে বসে থাকা, প্রাইভেট টিউটারের কাছে নিয়ে গিয়ে প্রাইভেট টিউটারের বাড়ির উল্টো দিকে রকে বসিয়ে একটু একটা কেক, 2টো বিস্কুট খাইয়ে, জল খাইয়ে তাকে ঢুকিয়ে যা বাবা পড়াশোনা কর। একটি তো লক্ষ্য যে ছেলেমেয়েরা বড় হবে। আচ্ছা বলুন তো, এই 2026 নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি, আপনি যখন সেই ছেলেটা বড় হয়, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল, উচ্চ মাধ্যমিকে আরো বড় রেজাল্ট করল, তারপরে গ্র্যাজুয়েশনে আপনি যা আশা করেনি সেরকম একটা রেজাল্ট করলেন, তারপরে সেই ছেলেটাকে, সেই মেয়েটাকে যখন ওই পরীক্ষার ফলে কোনো একটা চাকরির পরীক্ষা, একটা প্রাইভেট টিউটারের একটা প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরির জন্য বসাতে যান, তখন আপনি বাবা মা হিসেবে আপনার মনের মধ্যে এই বোধ কাজ করে কিনা আজকের দিনে দাঁড়িয়ে যে শেষ পর্যন্ত আমি তো টাকাটা দিতে পারিনি, আমার ছেলেটার চাকরি হবে তো, আমার মেয়েটার চাকরি হবে তো? বলে কিনা বলুন? আপনি যদি বাবা মা হয় না, আপনার মধ্যে পড়ার স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তখনই মনে হয় যে বিধানসভা নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন তারাও চাকরি বিক্রি করে। বলছি বলুন, এই অঞ্চলের মানুষ যারা বুকে হাত দিয়ে বলুন যে এই বোধ কাজ করে কিনা, যে যারা তৃণমূলের প্রার্থী হচ্ছেন তারাও চাকরি,
আমি তাপসার কথা ছেড়ে দিই, আমি অসংখ্য বিধায়ক সাংসদ পার্থচট্টোপাধ্যায়ের কথা ছেড়ে দিলাম। এই ব্যারাকপুরের মাটি থেকে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার সম্বন্ধে আমরা বিরোধীরা কি বলছি ভুলে না। রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তার দপ্তর এফআইআর করেছে চাকরি চুরি চলে। আমার হাতে ডকুমেন্ট নিয়ে কথা বলছি, তথ্য ছাড়া কথা বলছি। চাকরি চুরি চলে জিতিয়ে দেয়, পাহাড়ে গিয়ে চাকরি নিতে করেছে, তাকে প্রার্থী করেছে। আমি এই এলাকার মন্ডলের নেতৃত্বকে বলবো, এই কাগজটা নিয়ে যান, জেরক্স করুন, হাজারে হাজারে বাড়িতে বাড়িতে বিলি করুন। তৃণমূল বলছে তৃণমূলের প্রার্থী চুরি করেছে। আমি অনুরোধ করছি আপনি এটা নেবেন, নিয়ে একটু জেরক্স করুন, আমার হাতে রয়েছে, আমি এখনই দিয়ে দিচ্ছি, পারলে এখনই কিছু জেরক্স করে রেখে দিন। প্রত্যেকটা ঘরে ঘরে প্রাপ্ত বসুর শিক্ষা দপ্তরে, আমাকে ভাই ফেরত দেবেন, শিক্ষা দপ্তরের করা এফআইআর। আমরা তো বলিনি, বিজেপি তো বলেনি, বিরোধী কোন রাজনৈতিক দল বলেনি। আমি আপনাদের কাছে প্রশ্নটা আজকে করছি এই কারণে, তাহলে এফআইআরটা উইথড্র করলেন না কেন, বলেনি কেন? বলুন, আপনারা বলুন, আমি তৃণমূলের বন্ধুদের নেতাদের দাদাদের বলছি এফআইআরটা উইথড্র করলেন কেন? আজকে নির্বাচনে দাঁড়ানোর আগে তো বলতে পারতেন ডক্ট বসু যে না, আমি তৃণমূলের বিরুদ্ধে আমার দপ্তর যে এফআইআরটা করেছে ও চাকরি চুরি করেছে বলে আমি সেটা উইথড্র করে নিচ্ছি, ওটা ভুল করেছিলাম। করেনি, প্রার্থী করেছেন আমার। দেখুন, ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সম্বন্ধে কোনো কথা বলার জন্য আমি এখানে মাইক্রোফোনে কথা বলার জন্য আসিনি, কিন্তু প্রত্যেকটা মানুষের তো অধিকার আছে যে আমি আমার ছেলেটাকে বড় করবো, মেয়েটাকে বড় করবো, এমন একটা সমাজ ব্যবস্থায় রাখবো এখানে অন্তত একটু ভদ্রভাবে একটু জীবন যাপন করবেন, তোলাবাজি করবেন না, কাটমানি করবেন না, কমিশন করবেন না, ঘুষ করবেন না। এটা একটা এক্সপেকটেশন থাকে না বলুন। সেই জায়গা দাঁড়িয়ে আজকে নির্বাচনটাকে ভাবতে হবে। দেখুন, আমি অনেক কথা বলতে পারি, আমি সমস্ত কথায় যাবো না কেন, অনেক বক্তারা, শ্রদ্ধেয় বক্তারা আছেন, তারা বলবেন। আমার কাছে বারবার মনে হয় এমন একটা বাংলায় গত 15 বছর ধরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের শাসক দল দিতে পারলো না, যেখানে দাঁড়িয়ে চাকরিটা বিক্রি হবে না। এই অ্যাসুরেন্স কি রেখেছে? আমরা 2006-07 কি হলো, চিটফান্ডের টাকাতে একটা সরকার ক্ষমতায় এলো কিনা, 8, 9, 10, 11, 12 ধরা পড়লো 13তে। সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গিয়ে রাজীব কুমারের বাহিনী বা রাজ্য পুলিশের বাহিনী তারা গ্রেফতার করে নিয়ে এলেন। রাতের অন্ধকারে তার পেন ড্রাইভ থেকে শুরু করে সমস্ত কিছু সরানো হলো, আর তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যা গেছে তা গেছে। আমি বলুন তো, ব্যারাকপুরের মানুষ, আপনাদের তো একটা প্রত্যেকের মধ্যেই ঘোষণা থাকা দরকার। আমরা বলছিলাম কেন চিটফান্ডে একটা দল সমৃদ্ধ, কেন সুদীপ্ত সেনের টাকায়, সুদীপ্ত সেনের টাকায় এক ফোনে 1 লাখের কথা অনুষ্ঠান পরিচালনা করবেন কুণাল ঘোষ মার্কা ব্যক্তিরা, আর তারপর সেই সভাতে সেই শোতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, মনে আছে? আমরা বলুন, ব্যারাকপুরের মানুষ চিটফান্ডে কতজন মানুষ, বয়স্ক মানুষ টাকা রেখেছিলেন। আজকে সে টাকা নিয়ে আমরা কথা বলি, মাঝে মাঝে দেখি কাগজে উঠে রোজগারি, মাঝে মাঝে দেখি অমুক ফান্ড, অমুক এক একটা করে সংস্থার নাম হচ্ছে। কেন এই অবস্থা হচ্ছে? আপনি যদি এতটা সৎ হন, তাহলে আপনি সেদিনকে রাতের অন্ধকারে অন্ধক ঘোষ রাজীব কুমারদের দিয়ে চিটফান্ডের ডকুমেন্ট নথি সরিয়েছিলেন কেন? ওয়াই? 2010, 11, 12 জানুতে ধরা পড়ল। ধরা পড়ার পর কুণাল ঘোষকে জেলে পাঠানো হলো। সেই কুণাল ঘোষের বিরুদ্ধে আজও রাজ্য সরকার কিন্তু এফআইআর উইথড্র করেনি, যেভাবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর রয়েছে, কুণাল ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার এফআইআর আছে। তুমি ছাড়া মাফ করুন, রাজ্য সরকার আজকের দিনে দাঁড়িয়ে সেই মামলা এখনো চলছে। এখনো ব্যাংশন করে যান কুণাল ঘোষকে হাজিরা দিতে, তিনি এখন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। চিটফান্ড দিয়ে উত্থান, 2011 ক্ষমতায় এলেন শিক্ষামন্ত্রী কে হলেন? প্রাপ্ত বসু। 2012-তে প্রাপ্ত বসুকে সরিয়ে দেওয়া হলো, পার্থ চট্টোপাধ্যায়কে আনানো হলো। তারপর পার্থ চট্টোপাধ্যায় শুরু করলেন চাকরি বিক্রি করা, এবং সেই চাকরি বিক্রিতে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত মানুষগুলো তারা এক এক করে শরিক হলেন। পার্থবাবুর বাড়িতে টাকা দিত, টাকা দিয়ে চাকরি বিক্রি করতেন, মানিক ভট্টাচার্য চাকরি বিক্রি করতেন, এবং শেষ পর্যন্ত সেই পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়লেন কবে? 2022-এ 23শে জুলাই মধ্যরাতে, 21শে জুলাই অনুষ্ঠান হলো, 23শে জুলাই মধ্যরাতে গ্রেফতার হলেন কে? সেই মানুষটি, যে মানুষটির নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। এই পার্থ চট্টোপাধ্যায় কে ছিলেন? তৃণমূল কংগ্রেসের মহাসচিব, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, আইটি মন্ত্রী, কি মন্ত্রী ছিলেন? আচ্ছা, এরা যে একটা জল পড়লে পাতা বললে লড়লে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের খবর পান,
পার্থ দিনের পর দিন টাকা তুলছেন, জানতেন না মমতা বিষয়? আমি বলছি আপনাদের কাছে, এটা একটু সেন্সিবল লোকরা চিন্তা করুন। আমি যারা তৃণমূল করেন, যারা বিজেপি করেন, তাদের কাছে বলছি না, মাইক্রোফোনের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে আমি তাদের কাছে বলছি। 2012 থেকে 2022 পর্যন্ত একটা লোক চাকরি বিক্রি করে যাচ্ছে, টাকা উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন। যখন ইডি গিয়ে ঘবাত করে গ্রেফতার করলো, তখন পার্থ চট্টোপাধ্যায় 4 বার মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন, মুখ্যমন্ত্রী তোলেননি। কেন তোলেননি? বলতো তো পার্থ আমি সঙ্গে আছি, আপনি চিন্তা করবেন। সেই পার্থ চট্টোপাধ্যায়কে আজও দল থেকে বহিষ্কার করা হয়নি। জেল থেকে বেরিয়ে তিনি কিন্তু 2টো স্ট্যান্ডিং কমিটি বিধানসভায় সদস্য হয়েছেন, একটা লাইব্রেরি বিভাগ, একটা বিভাগে শুনছে। অর্থাৎ এর ভাবটা সরকারের, এর ভাবটা তৃণমূলের কাছে চেয়ে। আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন, পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর ফ্ল্যাটে 49 কোটি টাকা জমিয়েছিলেন, চাকরি বিক্রির টাকা, আমাদের কিছু বলার নেই। প্রশ্নটা আমার যেখানে, সেটা হচ্ছে কারা ক্ষতিগ্রস্ত হয়েছিল? এই ব্যারাকপুরের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজকে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে রাস্তায় বসে কাঁদছে। বিকাশ ভবনের সামনে 25,753 জন চাকরি হারিয়ে কান্নাকাটি করছেন। আর একটা রাজ্য সরকার তাকে প্রোটেকশন করার জন্য লড়ছে কেন? কিসের জন্য? আমার এই প্রশ্নটা খালি বারবার ভাবা। একটা দল যদি মানসিকতায় চোর না হয় না, সে কখনো পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, কৃষ্ণ মন্ডলদের ডিফেন্ড করতে পারে না। এটা আমার বারবার মনে হয়, বিশ্বাস করুন। পার্থ চট্টোপাধ্যায়কে ধরিয়েছে কিন্তু তৃণমূল। এটা যারা জানেন না, আমি তাদের তথ্য দিয়ে বলতে পারি কিভাবে ধরিয়েছে সেই ইতিহাসে, আপনি শুনে নেবেন। আমাদের ধরিয়েছে কিন্তু টাকার ভাগের টাকাটা ঠিকঠাক মতো যাচ্ছিল। আকাশ মাগারিয়া বলে কলকাতা পুলিশের একজন ডেপুটি কমিশনার ছিলেন, তাকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় প্রতিদিন রাত্রে কোথায় যায়, এবং তিনি বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে যান। সেই খবরটা শেষ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে পৌঁছেছিল। আচ্ছা বলুন তো, একটা খুব সেন্সিবল কথা, নাকতলায় পার্থ চট্টোপাধ্যায় বাড়ি, তার বাড়ির সামনে যে বারান্দাটা, সেই বারান্দাতে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন, লোকালরা, তারা এসে এসে টাকার বান্ডিল নিয়ে বসে থাকে, এবং সেই চাকরিটা বিক্রি হতো, এবং সেই সময় দাঁড়িয়ে যারা বেনিফিশিয়ারি হয়েছে